ওই স্কুলেই ভর্তি হয়। এবং আমাদের দেশে কিন্তু কিছু প্রতিবন্ধীদের জন্য আমাদের প্রফেসর নাইলা জামান খান ম্যাডাম কিন্তু এটা তৈরি করছিল, এবং আমাদের পুতুল ম্যাডামও কিন্তু প্রতিবন্ধী নিয়ে অনেক কাজ করছে। যেমন অটিজম এক ধরনের একটা প্রতিবন্ধী বাচ্চা, তারপর ধরেন কিছু সেরিব্রাল পলসির একটা বাচ্চা, তার হাত সেরিব্রাল পলসির বাচ্চা হাঁটতে পারে না, চলতে, কিন্তু ওদের ব্রেন কিন্তু শার্প, অত্যন্ত শার্প। দেখেন এদের এই ব্রেন শার্প চিন্তা করতে হবে আমরা কোন ক্যাটাগরিতে তাকে ফেলবো, এবং তার কোন সাইডটা প্রতিবন্ধী, কতটুকু প্রতিবন্ধী। এবং এই যারা দেখেন যারা শ্রবণ প্রতিবন্ধী, কিন্তু ওদের কিন্তু অনেক বেশি ট্যালেন্ট। এই যে আমাদের কথা আছে 1 চোখ কানা যার 101টা বুদ্ধি তার, কারণ এই তখন একটা সাইড কিন্তু তার কাজ করছে না, কিন্তু অন্য সাইড কিন্তু তার ওই কাজটা কিন্তু আরো বেশি করে করছে। আমাদের সেইটাই দেখতে হবে, যেটা প্রতিবন্ধীকে আমাকে, বাংলাদেশে কিন্তু প্রতিবন্ধীর সংখ্যা কম না, এবং ওয়ার্ল্ডে কিন্তু বাংলাদেশের প্রতিবন্ধীরা খুব ভালো রেজাল্ট করছে। খেলাধুলায় অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এখানে ভালো ভালো প্রাইজ নিয়ে আসতেছে। এই যে এই প্রতিবন্ধীগুলোকে ক্যাটাগরাইজ করে, যে আমি কোন প্রতিবন্ধী, তাকে কিভাবে ক্যাটাগরাইজ করতে পারি, এবং তাকে কিভাবে আমি ডেভেলপ করাতে পারি, এবং তাকে কোন সিস্টেমে কোন দিকে আমরা তাকে ধাবিত করব, সে কোন দিকে যাবে, কিভাবে সে বড় হবে, এবং সে কথার ট্যালেন্ট সেটা কোন খাতে আমরা ব্যয় করতে পারি, সেটা তো একটা বিশাল একটা কর্মযজ্ঞ। এবং এদেরকে অ্যানালাইসিস করে, এবং এটার একটা পুরো সিস্টেম, এবং এটার দায়িত্বটা সরকারের নিতে হবে। কারণ এই প্রতিবন্ধীগুলো তো আমাদেরই মানুষ, এবং এদেরকে বেঁচে থাকার অধিকার আমাদের দেশে দিতে হবে। এবং এটা কিন্তু বাপ মার জন্য একটা বার্ডেন আমাদের দেশে। এই যে আমাদের এই বার্ডেনটা যেন সামাজিকভাবে না হয়, এই বার্ডেনটা যেন সরকারের বার্ডেন হয়, এটা আমার দায়িত্ব, আমাদের সরকারের দায়িত্ব। এবং সরকারি আপনি তো এই প্রতিবন্ধী কালে বিএনডিবি নিয়ে একটা প্রোগ্রাম করলেন, আপনি এটার পর আপনার একটা প্রশ্ন আছে যে শিক্ষার বড় সংকট কি, এটা বলার আগে, সংকটটা বলার আগে আপনি প্রতিবন্ধীর সংখ্যাটা এবং আপনার একত্রিতটা কি ছিল বিএনডিবি বললে ভালো হয়। আমাদের দেশে আসলে উল্টো পথে সবই চলছে, এবং এসডিজি যেটা আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বললাম, সেখানে আমাদের অনেকগুলো গোলের মধ্যে এই ডিসেবিলিটি সেগ্রিগেটেড ডেটা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামনে এগিয়ে নিয়ে আসার কথা বলা হচ্ছিল। আজকের পৃথিবী পরিবর্তন করে দেওয়ার আমেরিকাতে যিনি ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় এনেছিলেন ইলেকশনের সময়, এবং বাংলাদেশে এসেও তিনি স্যাটেলাইট বসিয়েছিলেন, তার নাম হয়তো আপনারা জানেন, তার নাম হচ্ছে ইলন মাস্ক। এবং ইলন মাস্ক হলো ওয়ান কাইন্ড অফ এএসডি বা অটিজম স্পেকট্রাম ডিসেবিলিটি, এবং আমাদের এই স্পেকট্রামের মধ্যে এটাকে বলে অ্যাসপারাগার সিনড্রোম। এবং সে যখন এই সাউথ আফ্রিকাতে বড় হতে লাগলো, সে স্কুলে যেতে পারতো না, বের হলেই তাকে খুব খারাপ বকা দিত মানুষজন, এবং তার অ্যাটিটিউড, এবং সে কান্না করতো, এবং সে এই স্কুলে না যেতে পেরে তার যখন 9 বছর বয়স হলো, তার পিতামাতার তার ঘটনা নিয়ে ডিভোর্স হয়ে গেল, তার মা কানাডা চলে গেল, এবং সে সেই নিজে নিজে কান্না করতো, এবং এই যে মানুষের সাথে মারামারি, তাকে দেখলে ঢিল দিত, পাগল বলতো, নানা কিছু। এবং এটার পরে যখন কানাডা গেল, তাকে একটা পরিবেশ দেওয়া হলো, এবং সাউথ আফ্রিকা থাকালীন সময় তার বাবা তাকে তার থেকে মুক্তি পাওয়ার জন্য একটা কম্পিউটার দিল, এবং সেটা দিয়ে সে তখন এই যে কম্পিউটারের উপরে সকল রাগ ক্ষোভ দিনের পর দিন মিটাতে গিয়ে সে প্রোগ্রামার হয়ে গেল। এবং তার বয়স যখন সে যখন 7-এ পড়ে, তখন সে অন্য কারো গেম খেলতো না, তার গেম 9-এর ছেলেপেলেরা খেলতো, গেম বিক্রি। এবং এটাই হচ্ছে অটিজম অথবা আমাদের ডিসেবিলিটির একটা মহত্ব। এবং ডিসেবল মানুষদের যদি আমরা উপযুক্ত পরিবেশ দিতে পারি, এটা হলো গিফট অফ দ্য গড। আমরা এই রুমে বসে রয়েছি, আমার মাথার উপরে আলো রয়েছে, আমরা এসির বাতাস খাই, এগুলো কার অবদান? এরা প্রতিবন্ধী ব্যক্তিদের অবদান। আমি অনেক জায়গায় বলি যে আল্লাহ যদি প্রতিবন্ধী ব্যক্তিদের সৃষ্টি না করতেন, তাহলে এই পৃথিবীতে আমাদের এখনও এই মধ্যযুগে থাকা লাগতো, বা তারও আগে এই যে প্রাচীন যুগে হয়তো থাকা লাগতো। টমাস আলভা এডিসনও আসতো না, এই ধরনের আমাদের এই বিদ্যুৎও তৈরি হতো না। এবং এই ধরনের যে প্রতিবন্ধিতা আল্লাহর একটা আশ্চর্যজনিত একটা বিষয়। কিন্তু আমরা যেটা করি, আমাদের মাথার মধ্যে একটা প্রোগ্রামিং করা রয়েছে যে এইটা আমাদের বাঙালিদের মধ্যে বেশি, এবং এইটা হলো প্রোগ্রামিংটা হলো যে আমরা সবসময় নিজেদেরকে অ্যাবল মনে করি, এবং এটা হলো ডিসকোর্স বিটুইন অ্যাবিলিটি অ্যান্ড ডিসেবিলিটি। এটা মনের অজান্তে আমাদের মনের 3টা অংশ, এই যে আমাদের এই অংশের মধ্যে এটা সাবকনশিয়াস বা আনকনশিয়াস মাইন্ডে কাজ করে। কনশিয়াসলি আমি করি না। আমি একটা ঘটনা বলি। এক ব্যক্তির প্রতিবন্ধী বাচ্চা রয়েছে, এবং 2 বাচ্চার মধ্যে একটা নর্মাল, 700 কোটি টাকার মতো মালিক। একদিন আমার খুব কাছের লোক হিসাবে আমাকে দাওয়াত দিল তার সাথে এই যে নাস্তা করার জন্য। আমি গেলাম, আমারও একটা কাজ ছিল, বসলাম নাস্তার টেবিলে। এখন হলো তার এই মেয়েটা স্কুলে যাবে, তার ভাবি নিয়ে যাবে, এবং ছেলেটা সহ আমরা বসলাম, এবং দুর্ভাগ্যক্রমে একটা মাত্র ডিম ওই কাজের লোকটা
এই যে এই ভেজে নিয়ে আসছে, তখন এই ছেলেটা অটিস্টিক, জিমটার দিকে তাকিয়ে রয়েছে এবং দুই পিতামাতা করে না এই বাচ্চার জন্য এমন কিছু নাই। ইংল্যান্ড থেকে শুরু করে আমেরিকা কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু ওই ঘটনাটা বলি যে এই সূক্ষ্ম যে বিষয়টা। এবং এই ডিমটা এখন ওর মা বলতেছে যে স্কুলে সময় চলে যাচ্ছে, ড্রাইভারি করতেছে, এই ডিমটা আপাতত মেয়েটা খাক, এরপরে এই কাজের লোককে বললো যে ওর জন্য একটা ডিম ভেজে দাও। স্বাভাবিক দৃষ্টিতে কোনো সমস্যা নাই, কিন্তু এইটাকে যদি আমি এডুকেশন এবং সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট এবং হিউম্যান বিহেভিয়ারাল সায়েন্স থেকে ব্যাখ্যা করি, এটা হিউজ বৈষম্যর একটা বিষয়। কী কারণে ডিমটা ওকে আগে খাইতে হবে? কারণ ও ডিসেবল না, অ্যাবল। এবং ডিসেবল হলে পিছনে এই যে আমাদের অজান্তে এই যে এই প্রতিবন্ধীদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি নেতিবাচক, এই যে আমাদের দৃষ্টিভঙ্গি, তারা পারবে না, তারা কিছুই করতে পারবে না। আমরা তাদেরকে জায়গা দিচ্ছি না। ইন্ডিয়াতে সর্বশেষ, বাংলাদেশে যখন আমি শ্রুতি লেখক নীতিমালা করি তখন একটা রিভিউ করেছিলাম, ইন্ডিয়াতে সর্বশেষ যে এই যে আইন এবং নীতিমালা হয়েছে সেখানে বলা রয়েছে দিস ইজ দ্য কম্পেনসেশন অফ দ্য স্টেট টু দ্য কমিউনিটি অফ দ্য পিপল উইথ ডিসেবিলিটি। যুগ যুগ ধরে তাদের প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে তার একটা কম্পেনসেশন। এবং মোদি ইন্ডিয়াতে একটা ভালো কাজ করেছেন মোদিজি, এটা হলো ইন্ডিয়াতে এই প্রতিবন্ধী হাই কমিশনার তৈরি করেছেন এবং বছর 2 বা 3, আমার এই যে মেমোরি এখন অনেক ক্ষেত্রেই সঠিকভাবে তথ্য আসে না, এক আইআইটির যিনি প্রধান রেক্টর তাকে ডেকে এনেছেন, তার হলো জুডিশিয়ারি ক্ষমতা রয়েছে এবং তাকে ডেকে এনে তাকে বলা হয়েছে যে প্রতিবন্ধী কোঠা আপনার আইআইটিতে, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের টপ প্রতিষ্ঠান, এখানে পূরণ হলো না কেন? তখন সেই রেক্টর বা বিসি বলতে চেষ্টা করলেন যে প্রতিবন্ধীরা এই পর্যন্ত আসার মতো এবিলিটি নাই। তখন এই হাই কমিশনার বললেন যে আপনার চাকরি করারও এবিলিটি নাই, কারণ এই যে আন্ডার এস্টিমেট করার কারণেই। এবং আগামী বছর যদি কোটা পূর্ণ না হয় তাহলে আপনাকে জেল খাটতে হবে। এবং দেখা গেল পরের বছর আইআইটিতে অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিংয়ে পর্যন্ত প্রতিবন্ধী স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। এখন আমরা প্রথমেই যদি ধরে নেই তারা পারবে না, আমাদের এই নেগেটিভ অ্যাটিটিউড, আমাদের সিস্টেম সব কিছু মিলেই এটা একটা বড় কাজ। এই সব সংকটের মূলে আমাদের অ্যাটিটিউড, তারপরে আমাদের সার্ভিস নাই, এবং এই তৃতীয়ত হলো আমরা এই যে এই একটা প্রতিবন্ধী শিশুর বা পিতামাতার কষ্ট দুঃখটা আমরা বোঝার চেষ্টা করি না। যতক্ষণ পর্যন্ত এই বাঙালি আমরা দেখেছি 5ই আগস্টের পরে মব সন্ত্রাসের সময়, যতক্ষণ পর্যন্ত নিজের গায়ে আঘাত না পড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করছি আমার কিছু হচ্ছে না, পাশে হচ্ছে। ঠিক একইভাবে এই যে আমাদের বাঙালিদের যখন নিজের ঘরে প্রতিবন্ধী বাচ্চা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই মনে করছি না যে এই প্রতিবন্ধিতা কোনো সমস্যা, এটা যার সমস্যা সে বুঝবে। এই যে এমপ্যাথি তৈরি না হতে, আমরা সিম্প্যাথি অনেকেই দেখাই, কিন্তু ডিসেবিলিটি রাইটস মুভমেন্টে আমাদের এমপ্যাথি তৈরি হওয়া লাগবে। কি যত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে, তাহলেই হলো আমাদের এডুকেশন সমস্যাটা সমাধান হবে। মেডিকেল শিক্ষায় প্রতিবন্ধকতা নেই কেন? মেডিকেল শিক্ষায় প্রতিবন্ধকতা নেই এটা অ্যাকচুয়ালি ঠিক না। প্রতিবন্ধকতা আলাদা সাবজেক্ট নাই বলতে পারেন, আলাদা কোনো সাবজেক্ট নাই, ডিসেবিলিটি কোনো একটা সাবজেক্ট নাই, কিন্তু আমাদের ডিসেবিলিটি তো পড়ানো হয় প্রত্যেকটা জায়গায়। আমাদের ডিসেবিলিটিতে একটা ওয়াইড স্পেকট্রাম অফ ডিসঅর্ডার, এটা বিশাল বড় ডিসঅর্ডার। ডিসেবিলিটি নানা ধরনের ডিসেবিলিটি, সেরিব্রাল পলসি, এটা যেন আমাদের পড়ানো হয়। আমাদের অটিজম আমাদের পড়ানো হয়, আমাদের অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটা পড়ানো হয়। প্রত্যেকটা ডিসেবিলিটির পার্ট বাই প্রত্যেকটা সেক্টর কিন্তু আমাদের শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশনই কিন্তু এগুলো না করে পোস্ট গ্রাজুয়েশন পাস করতে পারবে না। সেই জন্য এই নাই কথাটা কিন্তু ঠিক না, এটা আছে, আছে। ডিসেবিলিটি আলাদা সাবজেক্ট হিসেবে নাই সেটা বলতে পারে। উচিত কিনা আমার কাছে মনে হয় যদি আলাদা সাবজেক্টকে ডিসেবিলিটি নিয়ে পড়াশোনা করতে চায়, যেমন এমবিবিএস লেভেলে সে শেষ করলো, এমবিবিএস এর পর তাকে বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে যেতে হয়, যে ধরুন কেউ পেডিট্রিশিয়ান, কেউ মেডিসিন, কেউ সার্জারি, কেউ যদি ডিসেবিলিটি নিয়ে পড়াশোনা করতে হয়, কিন্তু সেই সুযোগটা আমাদের দেশে নাই। অবশ্যই যদি সেটা থাকে তাহলে কেউ ডিসেবিলিটি নিয়ে পড়াশোনা করলো, এটা কিন্তু ভালো এবং অবশ্যই সেটা থাকা উচিত। আর যেটা আমাদের ভাই বললেন যে আসলে এডুকেশন সিস্টেমটা আমাদের আসলে প্রথম থেকেই শুরু করতে হবে। এত মাল্টি সেক্টরিয়াল এডুকেশন সিস্টেমের কেন, এত মাল্টি সেক্টরিয়াল এডুকেশন কেন থাকবে? যেমন আমাদের আছে একটা শিক্ষা যেটা আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, আবার আছে একটা ইংলিশ মিডিয়াম, আরেকটা আছে কিন্ডারগার্টেন মিডিয়াম, আরেকটা আছে কওমি মাদ্রাসা, আরেকটা আছে আদিয়া মাদ্রাসা, আরেকটা আছে অমুক মাদ্রাসা। এত কিছু সিস্টেমের তো দরকার নেই, এটাকে পুরো ঢেলে সাজান না, ঢেলে সাজায় একটা সমস্যাটা তো ওখানে। এক সময় আমার কাছে যার বাচ্চা আসতো
3টা বাচ্চা আসলে 2টা বাচ্চা স্কুলে আসতো, একটা হয়তো আমার মাদ্রাসা। এখন সেটা চেঞ্জ হয়ে গেছে গা, 3টা বাচ্চা আসলে 2টা বাচ্চা মাদ্রাসা। আমি জিজ্ঞাসা করি বাচ্চাটাকে মাদ্রাসায় কেন দিলি? স্যার স্কুলে তো পড়াশোনা হয় না। স্কুলে পড়াশোনা হয় না মা বাবার কাছে, অভিভাবকদের কাছে। এই যে বার্তাটা চলে গেছে যুগ যুগ ধরে, এটার জন্য আমাদের সিস্টেমই দায়ী, এবং আমাদের বলতে পারেন আমাদের বিগত সরকারগুলোও দায়ী এর সাথে। এডুকেশন সিস্টেমটাই এর জন্য দায়ী। আপনি এডুকেশনটাকে যদি একত্রিত করতে পারেন, হ্যাঁ ধার্মিক শিক্ষা আমাদের অবশ্যই দরকার, যেহেতু আমরা ইসলাম ধর্ম, আমাদের এখানে মেজরিটি 85% আমাদের এখানে মুসলমান, অথবা 90% আমরা এখানে মুসলিম। আমাদের এখানে ইসলাম ধর্ম শিক্ষাটা করা জরুরি। প্রাইমারি লেভেলে সেই শিক্ষাটা দেন, প্রাইমারি লেভেলে শিক্ষা দেন, অথবা একটু বড় হয়ে তখন সেই ধর্মীয় শিক্ষার দিকে চলে যাবে। যে যখন যেভাবে যাবে সেইভাবে চলে যাবে। কিন্তু ওখানে একটা ধরনের হাফেজি পড়া পড়বে, আরেকজনই কওমি মাদ্রাসার ভিতরে সে শিখবে, আরেকজন মাদ্রাসা শিখবে। এখন মাদ্রাসাওয়ালারা কি করছে দেখেন, মাদ্রাসাওয়ালারা কিন্তু ঠিকই ওরা কিন্তু ওদের মতো করে নিচ্ছে। যেমন ধর মাদ্রাসার ভিতরে আবার ইংলিশ ঢুকে দিচ্ছে, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ঢুকে দিচ্ছে, এবং কিন্ডারগার্টেন মাদ্রাসা। ওরা কিন্তু নাম চেঞ্জ করে কিন্তু আকৃষ্ট করে ফেলছে, জনগণকে আকৃষ্ট করে ফেলছে। আপনি ধরেন বিদেশে যে সমস্ত মানুষ চাকরি করে, যে কোনো জবই করুক না কেন, বাংলাদেশে হিউজ মানুষ আছে বিদেশে, এবং যাদের আর্ন দিয়ে কিন্তু আমরা চলি। যে আমি যে খাই সেটা কিন্তু ওদের পয়সা খাই। সেই যাদের বাচ্চা বাংলাদেশে আছে, তার একটা বউ আছে অথবা 2টা বাচ্চা আছে, ওখান থেকে ডিক্লারেশন দিয়ে দেয় যে ওরা মাদ্রাসায় ভর্তি করে দিও। হ্যাঁ, আরেকজন যে নিয়ত করে ফেলায় যে আমার বাচ্চারা যদি সুস্থ হয় তাহলে আমি এটা বানাবো, হাফেজ বানাবো, এটা নিয়ত করে ফেলায়। আমি একটা বাচ্চা ছেলে ক্লাস 8 বছরের একটা বাচ্চারা জিজ্ঞাসা করলাম, তুমি একমাত্র ছেলে, তোমার বাবা মা ধনী, তোমার বাসায় কত সুন্দর সুন্দর মানে সিস্টেম, এবং তোমার কত সুন্দর এসিয়াল রুম, তুমি কেন হোস্টেলে পড়ে থাকো মাদ্রাসায়? সে আমার উত্তর দেখে জানেন, মুমিনের জন্য দুনিয়া জাহান্নাম। এই বাচ্চাটা সেই মনে করেন 9 বছরের একটা বাচ্চার ব্রেনের ভিতরে ঢোকানো হয়েছে যে তোমার আরামায়েশ এই দুনিয়ার জন্য না, এই দুনিয়াটা হলো তোমার জন্য জাহান্নাম। তোমাকে যাইতে হবে আখিরাতে, যেখানে তোমার ব্যস্ত পাবা আরামায়েশ করার জন্য। এইটা ওর মনের মধ্যে ঢুকাই দিয়েছে, সেজন্য সে কষ্ট করতে রাজি হয়েছে। এই জন্য আমাদের এই যে সিস্টেম, যে এডুকেশন সিস্টেম এবং মাল্টি সেক্টরিয়াল এডুকেশন সিস্টেম থেকে আপনার বেরিয়ে আসতে হবে। এটা বেরোনের পদ্ধতিটা ভেরি ডিফিকাল্ট কাজ, কারণ আমাদের দেশের মানুষ একটু ধর্ম অন্ধ হইতে পারে, ধর্ম ভীরু, কিন্তু তারা কিন্তু সবাই ধর্ম পালন করে না। আপনি ধরেন ধর্মান্ধ, কিন্তু ধর্ম ভীরু, কিন্তু এরা কিন্তু পালন করি না। যেমন একটা মানুষ নামাজটাই তো ঠিক মতো পড়ে না, মেজরিটি মানুষ নামাজটাই তো ঠিক মতো পড়ে না, কিন্তু যখন কারো যদি ধর্ম সম্বন্ধে একটা মনে করেন, দেখবেন জান দিয়ে দেবে। এই যে ধর্মান্ধটা থেকে বেরিয়ে আসতে হবে, আমাকে ইসলামিক পন্থায় যাইতে হবে। এবং ইসলাম কিন্তু সুন্দর একটা সিস্টেম আছে, ইসলাম কিন্তু একটা মানে পথটাও কিন্তু সুন্দর, কিন্তু সেখানে ফ্যানাটিজম কিন্তু কোনো শিখায় না। যেমন পৃথিবীতে সৌদি আরবে বলেন, বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে বলেন, সেখানে কিন্তু একটা সিস্টেম আছে এডুকেশনের। আমাদের দেশে একটা সিস্টেম কিন্তু নয়। এখানে মাদ্রাসা, স্কুলের আরবি ফার্সি মানে হলো মাদ্রাসা। মানে যে ইরানে যদি বলেন যে মাদ্রাসা মানে এখানে পড়াশোনা করা। এবং আরেকটা সিস্টেম হলো আমাদের মুখস্থ বিদ্যা শেখা হয় ক্লাস 1 থেকে, এবং ক্লাস 1-এ কিন্তু আমাদের এক গাদা বই ধরা দিতে হয়। যে পৃথিবীতে কোনো দেশে কিন্তু ক্লাস 1 to 4 আপনি পারেন না। তো পড়াশোনা কিন্তু খুব বেশি বিভিন্ন দেশে না, জাপানে তেমন ক্লাস 4 পর্যন্ত খুব একটা পড়াশোনা করে না। আমি সুইজারল্যান্ডে জেনেভাতে দেখছি, বাচ্চা আমার একটা ছাত্রীর বাচ্চা যেটা দিয়ে আসে স্কুলে, কিন্তু সেখানে বই খুব একটা বেশি নাই, পড়াশোনা কিন্তু ওখানে খেলাধুলা করে, আঁকাউকি করে, ঘুরতে বেড়ায়। এই সময়টা আপনার যদি ব্রেনের ভিতরে অনেকগুলো বই ঢুকে দেন, মুখস্থ বিদ্যা ঢুকে দেন, এখান থেকে আপনার বেরিয়ে আসতে হবে যে মুখস্থ বিদ্যা না। আরেকটা যে আমাদের কোনো শিক্ষা চর্চা নাই, আমাদের যেমন চর্চা নাই, আমাদের বাচ্চাদের খেলাধুলার কোনো জায়গা নাই, খেলাধুলার কোনো কিন্ডারগার্টেন বলে ছোট্ট একটা ঘরের মধ্যে একটা কিন্ডারগার্টেন, বাট দৌড়াবে কোথায়, খেলবে কোথায়? একটা বাচ্চা যদি খেলতেই না পারে, এই বাচ্চাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু তার হবে না, এবং তার কিন্তু ইমিউনিটি ডেভেলপ করবে না। এই জন্য তার বর্তমান সরকার যে একটা 4টা সাবজেক্ট তৈরি করছে, এই 4টা সাবজেক্টের সাথে আমি খুবই খুশি হয়েছি, কারণ এখানে একটা শিক্ষা আছে, সাবজেক্ট আছে ক্রীড়া, আরেকটা আছে সংস্কৃত, আরেকটা আছে ধরেন কারিগরি এবং শিক্ষা, কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষা। এগুলো কিন্তু এর জন্য এটা ভালো করছে, এবং হ্যাপিনেসের একটা সাবজেক্ট বানাইছে, হ্যাপিনেস। এইটা কিন্তু যদি ক্লাস 1 ভালো বলতে ক্লাস 4-এ যদি
এই ছাত্রটাকে আমি এইগুলো শেখানো হয় এবং তার খেলাধুলার জগতে নিয়ে যাই, তখন তার একটা খেলাধুলার একটা কম্পিটিশন হয়। একটা বাচ্চা যখন খেলতে যায় তখন কি দুনিয়ার কিছু খবর থাকে না, কারণ এই বাচ্চাটাকে খেলতে না দিয়ে আপনি মোবাইলে দিয়ে দিচ্ছেন, সে কন্টিনিউসলি মোবাইলে এক্সপোজ হয়ে যাচ্ছে এবং তার কিন্তু মোবাইলের ব্রেনটাকে কিন্তু কিছু ক্ষতি করছে। প্রত্যেকটা ঢাকার বাচ্চা দেখেন, প্রত্যেকটা বাচ্চার চোখের ভিতরে চশমা। কেন চশমা? কারণ গ্রামের বাচ্চা যায় দেখেন কোনো চশমা নেই। তাহলে এই যে ডিফারেন্স, আপনি একটা চোখটাকে নষ্ট করে ফেলতেছেন, ব্রেনটাকে নষ্ট করে ফেলতেছেন। তাহলে আমি এই মোবাইল থেকে যদি আপনাকে সরাইতে হয়, এটা তো অ্যাডিক্টেড হয়ে গেছে মোবাইল, পুরো অ্যাডিক্টেড। আমি ছাড়লেই কিন্তু ফায়ার হয়ে যায়, মানে ভায়োলেন্স হয়ে যাচ্ছে। বাচ্চাটা মোবাইল থেকে নিয়ে গেলেই ভায়োলেন্স হয়ে যাচ্ছে। এই ভায়োলেন্স থেকে ফিরে ওকে আপনাকে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে সে ইন্টারেস্ট পায়। কোথায় ইন্টারেস্ট পাবে? তাকে খেলার জগতে নিয়ে যায়। এবং এই যদি সাবজেক্ট হিসেবে খেলার জগতে যায়, তাকে তো বাধ্যতামূলক খেলতেই হবে। সেই জন্য যেমন আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আমি পড়তাম, সেখানে সকালবেলা বাধ্যতামূলক পিটি করতে হতো, বিকেলবেলা 2 ঘন্টা আপনার মাঠে যেয়ে খেলতে হতো। 20টা ফুটবল খেলার মাঠ আছে আমাদের রেসিডেন্সে। এই যে খেলাতে কী হয়, বডি ফিটনেস হয়, বাচ্চাকে আদার। যেমন ধরুন আপনি কম্পিউটার থেকে বন্ধ করতে পারবো না, কারণ আপনি দ্বার রুদ্ধ করে ভ্রমটাকে রয়েছি সত্য বলে, তাহলে আমি কোথা দিয়ে গেছি? আপনাকে কখনোই এই আইটি সেকশন এবং বিশ্বের সমস্ত জগৎ থেকে বাচ্চাটাকে আলাদা করে রাখতে পারবেন না, অন্ধ করে রাখতে পারবেন না, কারণ তখন সেই সত্যটা কিন্তু সে তার কাছে আসবে না। তাকে এগুলো খোলা রাখতে হবে, তাকেই খুঁজে নিতে হবে কোনটা পথ, কোনটা পঙ্কিল পথ, কোনটা ভালো রাস্তা। তাকে সেখান থেকে সার্চ করে ভালোটা নিতে হবে, খারাপটাকে বর্জন করতে হবে। সেজন্য তাদেরকে টোটালি বন্ধ করা যাবে না। আমাদের এডুকেশন সিস্টেমের প্রথম থেকে এই যে সিস্টেমটা যদি ভালোভাবে সাজায়, না আমরা ইসলামও শিখবো, আমরা যেহেতু মুসলমান ইসলামের সমস্ত রকমগুলো আমরা শিখবো, ইসলামের যত হাকিকত এবং সব কিছুই আমরা শিখবো, সাথে সাথে আমরা অন্যান্য সাবজেক্টগুলো শিখবো এবং আমাদের মূল ভিত্তি বাংলা, ইংরেজি, বিজ্ঞান, এই যেগুলোকে ভিত্তিটাকে আমাদের স্পষ্ট করতে হবে। তারপরে বাকিগুলো কারিগরি শিক্ষা থেকে শুরু করে সব কিছু যদি আমাদের ভালোভাবে আমরা চেঞ্জ করি এবং আমরা যদি আমরা যদি মনে করেন গবেষণা এবং বাজেটে যদি বরাদ্দ না রাখি, গবেষণা বাজেট মানে গবেষণাই করতে হবে। গবেষণা না করলে আপনি রিসার্চ না করলে আপনি আইডিয়া বিক্রি হয়। আইডিয়া বিক্রি হয়। জাপান এখন কি করে? জাপান তো আইডিয়া বিক্রি করে, জাপান কিন্তু এখন কাজ করে না। ড্রোন বানাইছে, ওদের কোনো খোঁজ খবর নাই। না সেটা বলতেছি, বাংলাদেশে তো ট্যালেন্ট হান্টিংও নাই। হান্টিং নাই, ট্যালেন্ট হান্টিং করতে গ্রামেগঞ্জে প্রচুর ট্যালেন্ট আছে। যেমন ধরেন একটা ট্যালেন্ট সে তাকে হান্ট করতে হবে, সরকারের করতে হবে, ওকে পিক আপ করতে হবে। যেমন খেলোয়াড় হান্টিং করতে হয়, বিভিন্ন জায়গায় ভালো খেলোয়াড় তাহলে হান্টিং করতে হয়। আমাদের খেলোয়াড়দের ভিতরে চলে যায় পলিটিক্স, ওই পার্টি করে ওরে নেওয়া যাবে না, ওই পার্টি করে, এইটা তো হইতে পারে না। খেলার জগৎ থেকে বিভিন্ন আলাদা জগৎ, পলিটিক্স কিন্তু সব জায়গায় চলবে না। পলিটিক্স যেমন আমাদের স্বাস্থ্য খাতে, হেলথে, আমি কেন পলিটিক্স করবো? আমাকে মেধার ভিত্তিতে আমার উন্নতি হবে। এই যে একটা ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরা কেন পলিটিক্স করবে? একজন উকিল, সেও যদি পলিটিক্স করে তাহলে আমাদের ডিভিশন করে ফেললাম, এবং ডিভিশন করলে কিন্তু কখনো মেধা আসবে না। তখন ওই যে সর্বক্ষেত্রে পলিটিক্স নয়, সর্বক্ষেত্রে পলিটিক্স যারা করবে তারা পলিটিক্স করবে। একটা গ্রুপ আছে তারা পলিটিক্স, একটা গ্রুপ আছে তোমরা যাও পলিটিক্স করতে যাও, তোমরা পলিটিক্স করতে যাও। ইঞ্জিনিয়ার যদি পলিটিক্স যেতে চাও চলে যাও পলিটিক্স, তোমার ডাক্তারি করার দরকার নেই। কিন্তু তুমি ডাক্তারি করবা, এদিকে আবার পলিটিক্স করবা, আর তুমি এবং ডাক্তারদের যে পলিটিক্স না করলে আমার প্রমোশন হবে না, পলিটিক্স না করলে আমি ভালো পোস্টিং পাবো না, এই ধরনের আইডিয়া থেকে আমাদের যদি বেরিয়ে না আসি, তাহলে আমাদের এডুকেশন সিস্টেম এবং এডুকেশন আমাদের কিছুই লাভ হবে না। এই সমস্ত বক্তৃতা বিবৃতিও আমাদের কোনো লাভ হবে না। এই জন্য আমাদের উচিত ছিল মানে প্রত্যেকের মেন্টালিটি চেঞ্জ করা, মানসিকতাটা চেঞ্জ করা। সবাইকে প্রথম আগে দেশটা নিয়ে ভাবতে হবে, দেশটাকে আমরা কীভাবে আগায় নিতে পারবো, দেশটাকে কীভাবে ভালো করতে পারবো। এটুকু যদি আমাদের থাকে যে না আমি দেশ নিয়ে ভাববো, আমার নিজের নিয়ে ভাববো না। যেন আমি যখন চিকিৎসা করি পয়সার জন্য চিকিৎসা করি না, পয়সা অটোমেটিক্যালি আসে, ও পয়সা দিব না এই জন্য আরও চিকিৎসা করবো, এইটা কিন্তু আমার মেন্টালিটি কোনোদিন ছিল না। এবং আলটিমেটলি দেখুন পয়সা চলে আসে। আপনি দেশ নিয়ে ভাবেন, আপনি উপকৃত হবেন, আপনি যদি দেশ নিয়ে ভাবেন, সার্বিকভাবে চিন্তা করেন, তাহলে একসময় দেখবেন ওই উপকারটা প্যাসিভলি হইলো আপনার কাছেই ফিরে আসবে। এটাই বলতেছে যে আমাদের এডুকেশনের গলতটা হলো ওই জায়গায়। আমি যে মুস্তাফিজ ভাইয়ের কাছে প্রশ্ন করি, মুস্তাফিজ ভাই আপনি কি মনে করেন শিক্ষার অধিকার আচ্ছা স্যার কি জিজ্ঞেস করি, স্যার শিক্ষার অধিকার কাগজে নাকি বাস্তবে? এর মধ্যে শিক্ষা কি মৌলিক অধিকার নাকি এখনো অনেকের জন্য একটা সুবিধা, অনেকের জন্য একটা সুবিধা? আচ্ছা, শিক্ষাটা মৌলিক অধিকার আমাদের দেশে এখনো প্রতিষ্ঠিত হয় না, কিন্তু এটা একটা মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধান শিক্ষা অধিকার কি বলে? বাংলাদেশের শিক্ষাটা একটা মৌলিক অধিকার থাকা উচিত এবং প্রত্যেকেরই শিক্ষা একটা অধিকার থাকা উচিত। আমি জন্ম হওয়ার পর আমার একটা প্রথম অধিকার খাদ্য, বস্ত্র, অন্ন এবং শিক্ষা, এইগুলো আমার জন্য অধিকার এবং এটা সরকারকে নিশ্চিত করতে হবে যে আমার বাচ্চাটা স্কুলে যাচ্ছে না, সরকারকে নিশ্চিত করতে হবে স্কুলে দেওয়া এবং স্কুলে দেওয়া এবং
এই যে যে বললাম আমি সিস্টেমগুলো একই সাথে যদি আমরা একটা সিস্টেমের ভিতরে এডুকেশন, ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে কারিগরি শিক্ষা সব কিছু যদি একটা আমব্রেলার আন্ডারে যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষাটা কিন্তু অধিকারী হয়ে যায়। এবং শিক্ষার অধিকার না হইলে শিক্ষা করবে না। তো তাহলে আমার বৈষম্য আছে শিক্ষার ভিতরে। যেমন ধরো একটা গ্রামের শিক্ষা, শহরের শিক্ষা অনেক ডিফারেন্স। গ্রামের একটা 4-এর বাচ্চা দেখা যায় 4 বানান জানে না, হ্যাঁ, কিন্তু শহরের বাচ্চাটা ক্লাস 1-এ পড়ে, তখন তার ইয়েটা দেখা যায় অনেক উন্নত। আবার দেখেন একটা ডিজেবল বাচ্চা, তার কোনো এডুকেশনের সিস্টেম নাই। ডিজেবল বাচ্চাদের আমার শিক্ষার দিতে হবে, অধিকার দিতে হবে, তাকে ওর মতো করে শিক্ষা দিতে হবে। এবং সেই অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য সরকারের আগে আসতে হবে। মাহবুব স্যার, সকল শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ কি বাস্তবে নিশ্চিত হয়েছে? এটা আমাদের দেশে সম্ভব হয়নি, কারণ আমাদের সংবিধানে আর্টিকেল 17 যুক্ত করা হয়েছিল দেশ স্বাধীনতার পরে, যে রাষ্ট্র একই ধারার একই রকম শিক্ষা ব্যবস্থা, গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ অবধি আমরা সেই কাজটি করতে ব্যর্থ হয়েছি। এবং শিক্ষার প্রতি আমাদের যে বৈরাগ্য বা শিক্ষার প্রতি আমাদের যে অবস্থা, সেটা বোঝা যায় আমাদের দেশ বিভাগের পরে 1947 সালের পরে। ইংরেজদের কথা আমি বলবো না, তারা উপনিবেশিক এই যে শাসক ছিলেন, তারা শোষণ করতেই এসেছিলেন। আমরা প্রথম নিয়ন্ত্রণের অধিকার পাই 47 সালে। আমরা ইংরেজদের থেকে, উপনিবেশিক নাগপাশ থেকে ছিন্ন হয়ে যখন 2টি রাষ্ট্র গঠিত হয় তখন থেকে। এবং তখন আমরা যেটা দেখি 1947 সালে আমাদের অনেকগুলো ইংরেজ উত্তরাধিকারী আইন আমরা গ্রহণ করি, যেমন আমাদের প্যানেল কোড বা আমাদের এই ধরনের যে আইনগুলো রয়েছে, কিন্তু একটি আইন আমরা গ্রহণও করিনি, বর্জনও করিনি, সেটা হচ্ছে বেঙ্গল এডুকেশন কোড। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো আইন ছাড়াই, পূর্ণাঙ্গ আইন ছাড়া, কম্প্রিহেনসিভ এডুকেশন অ্যাক্ট ছাড়াই আমরা চলছি। এবং সেই শিক্ষা কোডটি, বেঙ্গল এডুকেশন কোডটি ছিল একটি 500 ধারার একটি কম্প্রিহেনসিভ আইন, যে শিক্ষা ব্যবস্থার কোথায় কী করা লাগবে। সেই বিষয়টি না থাকাতে আমাদের এই সমান সুযোগ পাওয়া এখন এটা হয়ে উঠছে না। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, স্যার বলেছেন যে 11 ধরনের শুধু আমার প্রাইমারি বিদ্যালয় রয়েছে, এবং সেখানে 5 ধরনের কারিকুলাম, 6 ধরনের বই পড়ানো হয়। সেকেন্ডারির ক্ষেত্রে আমাদের 4 ধরনের কারিকুলাম রয়েছে। এবং আমাদের এই যে টারশিয়ারি এবং ইউনিভার্সিটিতে গেলে আমরা দেখতে পাই যে কোথাও আমাদের এই 1 লাখ টাকা বেতন, কোথাও আমরা 20 টাকা দিয়ে বেতনে আমরা পড়ে থাকি। এবং আমাদের এই এডুকেশনে এই যে বৈষম্য, শ্রেণী বৈষম্য, এইটা ইংরেজরা সেই যে আমাদের 1793 সালে যখন চার্টার অ্যাক্ট আমাদের এই যে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হলো, 20 বছর পরে যখন 1813 সালে সেটাকে আবার রিনিউ করার সময় হয়, তখন এই শিক্ষা নিয়ে ব্যাপক ডিবেট তৈরি হয় যে এই দেশে, এই উপমহাদেশের শিক্ষাটা আসলে ইংরেজরা কীভাবে নতুন করে গড়ে তুলবে, আমাদের নেটিভ এডুকেশন সিস্টেমকে ধ্বংস করে তাদের শোষণের জন্য করবে। এবং লর্ড ম্যাকলেকে পাঠানো হয়, এবং ম্যাকলে সেখানে একটা থিওরি দেন, যে থিওরির উপরে আমাদের ফল্টি থিওরির উপরে আমাদের এডুকেশন সিস্টেম গড়ে ওঠে, যে ইন দিস কান্ট্রি আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করব যে যাতে এই জেনারেশনটা বাই বর্ন